Again, Ashish from Oxfam with another podcast series. We are meeting today Najmun Nahar, the flag girl of Bangladesh. আমার মনে হয় পৃথিবীর কোনো কিছুই মানুষকে আটকাতে পারে না। এটা দেওয়াল যেন আমি 167 দেওয়ালকে আমি ভেঙেছি। 67 country visits, that means 167 walls to be broken. When I was on the top of the summit, I feel it's amazing. Just God is near to me and it was 7-color mountain. এখানে সমুদ্রের যে বিশালতা, যে অপূর্ব সুন্দর, ওটা আরেকটা জগৎ। আসবে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালতে হবে হয়তো বাতি জ্বলবে না, তাই বলে থেমে থাকা চলবে না। সে আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমি তার ল্যাঙ্গুয়েজ বুঝি না। এই যে বাট পৃথিবীতে একটা there is a common human language, so we understand each other. এই যে কানেকশন পৃথিবীতে, যে আমরা we are living in under one sky, we all human are same. A girl is actually embracing the Mother Earth and Mother Earth also receiving her in the same spirit. And then soon that dream becomes your passion, and that passion later became a mission. What exactly this travel means to Najmun Appa and by that means to us? Hello, Assalamu alaikum and namaskar. I'm Ashish again from Oxfam. I thank you for continuing this journey of podcast with us. We are continuing our conversation from our last episode with Najmun Appa, and we have been hearing about her incredible journey, her experiences, near-death experiences, if I have to say that way, and amazing way in which she has unfolded her mission. So today we are going to talk more about the mission part of it. So thank you, Appa, again, giving your valuable time to us. থ্যাংক ইউ দাদা। যেটা আমি লাস্ট টাইমে বলছিলাম আপনাকে কি একটা উইশ, যেটা একটা ড্রিম হয়, একটা ড্রিম থেকে একটা প্যাশন হয়, এন্ড দেন প্যাশন কনভার্টস ইনটু আ মিশন অফ যেটাকে বলি আমরা to make mission successful we have to work hard. Exactly, but এই মিশনটা ছিল by basically do the peace, to experience people, you have experienced the humanity as you were saying, of the camera also, কি যেখান থেকে আসলে কিছু এক্সপেক্ট করা যায় না, কারণ ওদের নিজের কাছেও ওই জিনিসটা থাকে না। একটা অরেঞ্জ ইন আ গার্ডেন, ইটস কুড বি আ বিগ রিসোর্স ফর আ ফ্যামিলি হু হ্যাজ টু ওয়াক ফর 6.5 কিলোমিটার ফর আ ড্রপ অফ ওয়াটার, কিন্তু ওরা কিছু না ভেবে ওটা আপনার সঙ্গে শেয়ার করে, কিন্তু এই গ্যারান্টিটা আমরা we cannot get even from the millionaires to share the wealth and share the power. So এই জিনিসটা নিয়ে আপনার কি what is your experiences, আপনার কি অভিজ্ঞতা হয়েছিল in terms of this exposure to inequality, this exposure to this? আমি পৃথিবীর অনেক জায়গায় দেখেছি যে আসলে যেমন ইথিওপিয়াতে অনেক বাচ্চাকে দেখেছি যে 20 কিলোমিটার শুধু ছোট একটা বাচ্চা পিছনে একটা হলুদ একটা গ্যালন নিয়ে পাহাড়ের উপরে উঠছে। তারা কিছু পানি নিয়ে যায় নদী থেকে, যেখানে শুকনো নদী শুকিয়ে গেছে, সেই শুকনো নদী থেকে হয়তো একটু পানি জমে আছে কোথাও, সেটাকে সাক করে নিয়ে যায় সে পানিটুকু। আবার অনেকে গাছের রস নিয়ে যায়, এবং টুরিস্টরা যখন গাড়ি চালিয়ে যায় তারা হাত দিয়ে ইশারা করে থামায় যে তাদেরকে 1 বোতল পানি দেওয়ার জন্য। মানে পানির জন্য এতই তারা হয়তো দেখা যাচ্ছে 6 মাসও পানি খায়নি, 1 বছর পানি খায়নি, তারা গাছের এক ধরনের রস নিয়ে আছে। তারপরে হচ্ছে অনেক জায়গায় বাচ্চারা খেতে পারে না, অনেকের গায়ে জামা কাপড় নেই, এবং একটা গেঞ্জির মধ্যে মনে হয় 10টা ফুটা এরকম বাচ্চা আমি দেখেছি বুরকিনা ফাসোতে, এমন কিছু জায়গা। এবং যেখানে একটা খেজুর আমি কয়েকটা খেজুর দিয়েছি, খেজুর কি এটাও হয়তো তারা জানে না, মানে চিনে নাই। এমন জায়গা আছে, দুর্গম জায়গা যেগুলা। তো আমি যেহেতু সলো ট্রাভেল করেছি এবং আমি প্রত্যন্ত জায়গায় বাই রোডে ট্রাভেল করেছি, সে কারণে আমার এগুলোর সাথে আমি মিট আপ করতে পেরেছি। এটা আমার একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি যেটা দেখেছি যে আসলে পৃথিবীর এমন জায়গা যেখানে আমি পৃথিবীর অনেক মন্ত্রীদের সাথে আমার দেখা হয়েছে, আবার একদম রুট লেভেলে তাদের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আমার ভেতরে মনের ভিতরে এক ধরনের পিকচার তৈরি হয়েছে যে পৃথিবীতে যে ইনইকুয়ালিটি, অ্যাকচুয়ালি আমাদের এই ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি এটাকে মিট আপ করা উচিত ইকুয়ালিটির মাধ্যমে। সো যাদের আছে তাদের অ্যাকচুয়ালি অন্যদের কথা চিন্তা করা উচিত, তাদেরকে সমাজে একটা ব্যালেন্স ক্রিয়েট করা উচিত। যে এই সমাজে ব্যালেন্স ক্রিয়েট করলে, কারণ যে বাচ্চারা খেতে পারে না সে বাচ্চা কিন্তু সমাজকে কিছু দিতে পারবে না, তার ব্রেন কাজ করবে না। যে বাচ্চা ভালো মতো খেতে পারবে, তার ব্রেন সুস্থ থাকবে, তখন তার মুখে হাসি থাকবে, সে পড়ালেখা করতে পারবে এবং সে দেশকে, সমাজকে, পৃথিবীকে অনেক ভালো কিছু দিতে পারবে। সো এটা কিন্তু ভেরি ভাইটাল পয়েন্ট। অ্যান্ড এমন এরিয়া আছে যেখানে হয়তো ত্রাণও যায় না,
এমন এমন জঙ্গলি এরিয়া আছে যেখানে যাওয়ার পথে অ্যাকচুয়ালি দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে হয়তো অনেক কিছু পৌঁছতে পারে না, হয়তো বছরে একবার পৌঁছে। তা আমার মনে হচ্ছে যে এই ইকুয়ালিটি থাকা উচিত নয় আমাদের সমাজে সমতার সৃষ্টি হওয়া উচিত। আর সমাজের এই যে আমি যে একটা কানেকশন ক্রিয়েট করেছি, তারা গরিব কিন্তু তারা আমাকে শেয়ার করছে তাদের খাবারটা। তো আমরা যে যেখানে আছি না কেন, আমার যা কিছু আছে সে কিছু যদি আমরা শেয়ার করি, আমরা খাই বা শেয়ার করি, আমরা কাউকে আছি কাউকে দেই আমি সমাজের মানুষকে, তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে যে বৈষম্য যেটা, হ্যাঁ, দারিদ্রতা, ক্ষুধার বৈষম্য, অসমতা, এগুলো কিন্তু দূর হয়ে আমাদের পৃথিবী কিন্তু সুন্দর হবে, মানুষের জীবন ভালো হবে। This is obviously a very important learning that you have experienced from your travel Journey, and yes. interactions with people. But I'm sure মানে এটা আমরা ফার্স্ট এপিসোডে টাচ করেছিলাম, কিন্তু even then I'm sure as a woman, as a Muslim woman, traveling solo, what barriers actually you broke on the gender parameters? What your fight was? My fight actually, it was not about when I started to travel, it was not about men and women. You know, I feel like I'm a human being and I face a lot of obstacles. In that case, like I had a lot of obstacles, but on the other hand, as a woman, like I have to focus, you know, so many things that whom I have to meet, whom I have to talk, you know, like যে ব্যারিয়ারটা টোটালি একটা যে বিগ একটা ব্যারিয়ার, সেটা তো মানুষ মনে করে যে একটা মেয়ে সে কোনো জায়গায় গিয়ে ধর্ষণ হয় কিনা, সে রেপ হয় কিনা, বা তার সে কোনো অ্যাবিউজড হয় কিনা। তো সেটা কিন্তু একটা মেয়ের জন্য সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট টু লাইক ইউনো যে নিজের কথা চিন্তা করা, এভাবে যে আমি কার সাথে মিশবো, ব্রেনটাকে খুব সচল রাখা, যে কার সাথে কথা বলবো এবং কিভাবে যাব। যেমন দুষ্ট কোনো মানুষ আসলে তার থেকে একটু এড়িয়ে চলা, বা সন্ধ্যার মধ্যে হয়তো কোথাও আমি সন্ধ্যার পরে যদি বাইরে যাই, তাহলে কাউকে সাথে নিয়ে, স্পেশালি ট্রাভেল করার সময় আননোন জনের মধ্যে যেটা, তো সেটা একটা পয়েন্ট। আর মেয়ে হিসেবে এই ব্যারিয়ার্স গুলো থাকে, কিন্তু তো সেটা কিন্তু একটা বার্ডেন। মানে মেয়ে হিসেবে ধর একটা ছেলে যদি সারা পৃথিবী ভ্রমণ করে আর আমি একটা মেয়ে হিসেবে ট্রাভেল করেছি, এটা কিন্তু ইটস নট দ্য সেম, বিকজ আমাকে কিন্তু অনেক কনসিয়াস থাকতে হয়েছে, সেটাও তো একটা বার্ডেন। আমাকে কনসিয়াস থাকা, আমি কেন কনসিয়াস থাকবো, এবং আমাকে আমার পাশে একজন, আমাকে একটু হালকা আতঙ্কেও থাকতে হয় যে আমার পাশে যখন একজন বসে, যে সে আমার গায়ে হাত দেয় কিনা, সেটা কিন্তু একটা ব্যারিয়ার মনের ভিতর আসে। আমি কিন্তু রিল্যাক্স থাকতে পারি না সবসময় ট্রাভেলিং এর সময়। সো আমাকে রিল্যাক্স না থাকা এবং আমাকে কনসিয়াস থাকা, এটা হচ্ছে একমাত্র বিকজ এখানে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই কারণে আমাকে থাকতে হয়েছে। তো প্রথম ব্যারিয়ার হচ্ছে মেয়েদের জন্য সেটা, সেই কারণে মেয়েদেরকে থাকতে হবে। সো যেহেতু ন্যাচারালি উই আর উইমেন, সো আমাদেরকে সেভাবে নিজেকে স্ট্রং রাখতে হবে। এবং আমি সবচেয়ে বড় মেয়েদের জন্য যেটা মনে করি, একটা মেয়ে যদি যে কোনো কিছু অ্যাচিভ করতে চায়, সে অ্যাচিভ করতে পারবে শুধু যদি সে আত্মনির্ভরশীল হয়, সে যদি নিজের বিচক্ষণতা অর্জন করে। সে কিভাবে অর্জন? সে পড়াশোনা করবে, সে পরিশ্রম করবে, টাকা উপার্জন করবে, এবং সে তখন নিজের উপার্জনের মাধ্যমে সে নিজে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন হবে। সে জ্ঞান বুদ্ধি সম্পন্ন শুধু ন্যাচারালি যে হয় না, সে অ্যাচিভ করবে সোসাইটি থেকে, সে শিখবে সবকিছু, তখন কিন্তু সে অ্যাচিভ করতে পারবে। আর সেটার জন্য আমাদের পরিবারে যারা থাকে, পরিবারের সদস্য যারা, তাদেরকে ওই মেয়েটাকে সাপোর্ট করতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এবং সমাজে যারা কটু কথা বলে, তারা কটু কথা বলা যাবে না, কারণ ছেলে হোক মেয়ে হোক, যে কোনো কেউই কিন্তু মানে পরিবারকে, সমাজকে, পৃথিবীকে অনেক ভালো কিছু দিতে পারে, এবং সেটা তখন কিন্তু একটা কন্ট্রিবিউশন হয়। একটা মেয়ে যদি পয়সা ইনকাম করে, সে বাবা মাকে দেয়, একটা ছেলে দেয়, দুটোই কিন্তু কন্ট্রিবিউশন হয়। সো সেই যে চিন্তা যে এই মেয়েটা পারবে না, সেই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, তবেই কিন্তু আমরা সামনে এগোতে পারবে। এবং এনকারেজ করা একটা মেয়েকে যে তুমি এটা পারবে, তোমার কোনো অসুবিধা হবে না, এই যে পজিটিভ থিঙ্কিং দেওয়া, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কথা বলা। আমি সবসময় বিলিভ করি যে থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ এন্ড টক পজিটিভ। এটার মধ্যে থাকলে মানুষ অনেক ভালো কাজ করতে পারবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। Thank you. One challenge is, of course, you have explained it very well in terms of while doing those journeys, যখন আপনি চলে গেছেন। কিন্তু আপনি তো কিছু এরকম মিলিনিয়ার ফ্যামিলি থেকে আসেন যে, আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। সো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে।
বাবা পড়াশোনার জন্য আমাকে বিদেশে পাঠিয়েছেন, তখন আমি স্কলারশিপ নিয়ে গেছি, কিন্তু এমন মিলিয়ন মিলিয়ন টাকা ছিল না যেটা দিয়ে আমাকে হয়তো সে পৃথিবী ভ্রমণ করবে। আমি পৃথিবী ভ্রমণ করেছি আমার নিজের যোগ্যতায়, নিজের পয়সা, নিজের অর্থায়নে, নিজের অর্থায়ন কি পাবে, মানে এরকমও করা যায় না, লাইক লোক বলে কি আচ্ছা আমরা জব করলে কিন্তু এত ছুটি কি করে পাবো। হ্যাঁ, তো না, এটা অ্যাকচুয়ালি যে ভ্রমণটা হচ্ছে কি, এটা একটা মানে পৃথিবীতে মানুষের সবারই কিছু ইচ্ছে থাকে। আমার ইচ্ছে কেউ ডাক্তার হবে যেমন, আমি এটা ভেবেছি যে আমি পৃথিবী ভ্রমণ করবো, এটাই ছিল আমার স্বপ্ন। এটার জন্য আমার জীবনের ধ্যান জ্ঞান সবকিছু ছিল। এটা আমার শখ না, এটা হচ্ছে আমার একটা লক্ষ্য। এই লক্ষ্য আমি পুরো পৃথিবীকে আমি দেখবো, সেই পৃথিবীকে আমি নিয়ে আসবো মানুষের কাছে। পৃথিবীতে যে সমতার সৃষ্টি আছে সেটা আমি মানুষকে বলবো। রিসোর্স লাগবে, এই রিসোর্সটাকে অর্জন করতে হবে। সে অর্জন করবে যখন আমি ছোটবেলায় স্বপ্ন দেখবো, সে স্বপ্নের জন্য কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে। আমাকে ঘরে বসে বসে স্বপ্ন দেখলেই কিন্তু আমার স্বপ্ন চলে আসবে না সবকিছু। সেটা পরিশ্রম করার জন্য আমি পড়াশোনা করেছি ভালোভাবে। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি বাংলাদেশ থেকে বাইরে হয়ে যখন ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়া থেকে যখন ফিরে এসেছি, তখন আমি ফিল করলাম যে আমার একমাত্র ওয়ে যে এখান থেকে বের হওয়ার জন্য যে আমার ভালো মতো পড়াশোনা করা, একটা ভালো রেজাল্ট করা। হ্যাঁ, ইউনিভার্সিটিতে মিনিমাম একটা ভালো রেজাল্ট করলে তখন আমি বিদেশে পড়াশোনা করতে যেতে পারবো। এবং যেটা আমি চেয়েছি সেটা হয়েছে, কারণ আমি চেষ্টা করেছি। বাইরে যখন পড়াশোনা করতে গিয়েছি তখন ভাবলাম এখানে কিন্তু আমাকে আইসি বসে থাকলে হবে না। আমি স্কলারশিপ, আমার টিউশন ফি ফ্রি, কিন্তু আমাকে কাজ করতে হবে। তখন আমি 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করেছি। এমনও সময় গেছে আমি সামারে 3 মাসে 3 মাস আমি কাজ করেছি, মর্নিং টু ইভিনিং টু নাইট। এবং আমি সেটা পয়সা আমি সেভ করেছি। সেভ করে সেটা কিন্তু আমি বাজে কোনো কাজে আমি খরচ করিনি। মানুষ দেখেন অনেক দামি ঘড়ি কিনে, দামি ড্রেস পরে, এক্সপেন্সিভ গাড়ি কিনে, এক্সপেন্সিভ জুতা কিনে, এক্সপেন্সিভ অনেক কিছু কিনে, কিন্তু আমি সেই পথে টাকা ওয়েস্ট না করে আমি তো টাকা ট্রাভেলের পথে গিয়েছি। এখন আমাকে অনেকে প্রশ্ন করে তুমি এত টাকা কোথায় পেয়েছো, তখন আমি তাকে প্রশ্ন করি তোমার তো গাড়ি আছে, তুমি এত টাকা কোথায় পেয়েছো গাড়ি কেনার জন্য? সো সেম, তুমি গাড়িতে ইনভেস্ট করেছো, আমি করেছি। হ্যাঁ, আমি ট্রাভেল করেছি। তো সে একটা ফ্ল্যাট কিনেছে, আমার কোনো ফ্ল্যাট গাড়ি বাড়ি কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি আমার সেই পয়সাটাকে, উপার্জনের পয়সাটাকে দিয়ে আমি পৃথিবীকে দেখেছি, পৃথিবীকে আমি পৃথিবী থেকে শিক্ষা নিয়েছি, নিজেকে সমৃদ্ধ করেছি পৃথিবীকে দেখে। You were talking about just like this life itself is a journey, and you were saying about কি এটা আপনি শেয়ার করতে চান, তো এটা নিয়ে একটু আরো। সো এই যে আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, আমাদের জীবনটাই কিন্তু একটা জার্নি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জার্নিটা, এই জার্নির ভিতরে আমরা আমাদের লাইফটাকে আসলে কিভাবে লিড করব, কিভাবে কাটাবো, সেটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে, আমাদের কর্মের উপর ডিপেন্ড করে। সো আমার কর্ম যদি ভালো হয়, জীবন আমাকে ভালো কিছু দেবে। আমার চয়েসের উপর ডিপেন্ড করবে আমি কি চয়েস করবো, এবং আমার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। সো আমি চয়েস করেছি আমি পৃথিবী ভ্রমণ করবো। আমি দামি গাড়ি বাড়ি কোনো কিছুই করবো না। আমার যে উপার্জন আছে আমি সেই উপার্জন দিয়ে আমি পৃথিবীকে দেখবো, সেটা আমি করেছি। এখন কেউ যদি, এবং এই উপার্জনকে খুব অল্প খরচে কিভাবে পৃথিবী ভ্রমণ করা যায় সেটার জন্য কিন্তু আমি রিসার্চ করেছি। আমি বাই রোডে ট্রাভেল করেছি, আমি কাঠের উপর ঘুমিয়েছি। আমি ইয়ুথ হোস্টেলে ছিলাম $10-15 এবং আমি কোচ সার্ফিং, মানুষের বাসায় ছিলাম কোচ সার্ফিং এর মাধ্যমে। এবং আমি একবেলা খেয়েছিলাম, আমি অনেক সময় খেতেও পারিনি। আমি এমনও দিন গেছে শুধু একটা আপেল খেয়েছিলাম, একটা সিদ্ধ ডিম খেয়েছিলাম, আখের রস খেয়েছিলাম কিউবাতে যাওয়ার সময় 22 ঘন্টা শুধু আখের রস খেয়েছিলাম, একটু আখের রস জুস খেয়েছিলাম। এমন কিন্তু আমার সময় গেছে, কারণ আমি ভেবেছি আমার কাছে যদি কিছু পয়সা আমি বাঁচাতে পারি, আমি কিন্তু পরবর্তী আর একটা সিটি দেখতে পারবো, আরেক বেশি কিছু জায়গা দেখতে পারবো, বেশি মানুষের কাছাকাছি যেতে পারবো। সো আই নিড লাইক আমার এনার্জি থাকলে তো আমি এটা করতে পারবো। কিন্তু আমি সবসময় এক্সপেন্সিভ জায়গায় না খেয়ে আমি খুব এনার্জেটিক খাবার খেয়েছি। হয়তো একটা সিদ্ধ আলু খেয়ে ফেলেছি, বা একটা বড় একটা গাজর খেয়ে ফেলেছি, একটা মেজ খেয়ে ফেলেছি, যেটা আমাকে এনার্জি দেবে। কিন্তু আমি খুব দামি কোনো হোটেলে থাকা, দামি কোনো জায়গায় যাওয়া সেটা আমি করিনি। এভাবে খুব অল্প করে ম্যাপ করে 7টা দেশ, কখনো 10টা দেশ, কখনো 15টা দেশ আমি ট্রাভেল করেছি কম খরচে। একটা দেশ হয়তো ফ্লাই করে যেতাম, সেখান থেকে 15টা দেশ টানা আমি বাই রোডে ট্রাভেল করে। কমন সেন্সিবল কোয়েশ্চেনস আসবে, বিকজ ইউ আর নাও টকিং অ্যাবাউট দ্য রিসার্চ এন্ড টিপস। তো ভিসা কি করে আপনি সিকিউর করতে পেরেছিলেন? ভিসা ডেফিনেটলি লাইক যেহেতু আমার একটা স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু আমি
জার্নি করছি প্রথম থেকেই, কিন্তু ভিসা আমার খুব একটা ঝামেলা হয় নাই। কিন্তু ভিসা আমি যখন কোনো একটা দেশে যেতাম, সেখানে যেমন মরিতানিয়া আমি গেছি, মরিতানিয়া ভিসাটা আমি অনলাইনে নিয়েছি আগে। সেখানে যাওয়ার পরে পরবর্তী যে সেনেগালের ভিসা, তারপর হচ্ছে গাম্বিয়ার ভিসা ওই মরিতানিয়া থেকে নিয়েছি। মানে এটার উপর রিসার্চ করতে হয় যে ওখান থেকে নেওয়া যায় কিনা, আবার না নেওয়া গেলেও সেখানে হয়তো দেখা যাচ্ছে যে অনলাইনে নেওয়া যায়, বা যে যে দেশগুলোতে নেওয়া যাবে না সেখানে নিজস্ব কান্ট্রি থেকে নিয়ে যেতে হয়। তো এভাবে করেছি। তো যখন আমি এভাবে অ্যাকচুয়ালি 100 দেশ ট্রাভেল করে ফেলেছি, 100 কান্ট্রি যখন আমি ট্রাভেল করেছি, আমার 100 কান্ট্রি ছিল জাম্বিয়া থেকে জিম্বাবুয়ে আমি পায়ে হেঁটে গিয়েছি, ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর আমার 100 কান্ট্রি হয়েছে। তো জাম্বিয়া সরকারের গভর্নমেন্ট নিশ্চয়ই অনেক পাসপোর্ট হয়ে গেছে, তাহলে একটা জি জি অনেক অনেক পাসপোর্ট আমার হয়ে গেছে। আমার 100 দেশ অ্যাকচুয়ালি ভ্রমণ করার পরে আমি কিছু স্পন্সর পেয়েছি, খুব মানে অল্প অল্প কিছু স্পন্সর পেতে আমি শুরু করেছি, যেমন প্যারাগন বাংলাদেশ, বেঙ্গল এয়ারলিফট, তারপর হচ্ছে ট্রাভেল লিঙ্ক, জিএমএস টেক্সটাইল, মানে কিছু কিছু কোম্পানি আমাকে অল্প অল্প যেটুকু তারা পেরেছে আমার জার্নিতে কন্ট্রিবিউট করেছে, এবং পার্সোনালি দুই একজন আমাকে কন্ট্রিবিউট করেছে, যেমন ইত্তেফাক অনন্যা, তারা আমাকে একটা কন্ট্রিবিউট করেছে আমার জার্নিতে। সো এইভাবে আস্তে আস্তে আমি কিছু কিছু পেতে শুরু করি। তাতে আমার কিছুটা দেশ হয়েছে, এখন আমার 36 কান্ট্রি আমার এখনো বাকি আছে, সেটার জন্য I'm fighting. And once 36 countries are completed, then I'll travel like some territories country also. আমার 214টা দেশে ভ্রমণ করার আমার ইচ্ছে টোটাল, বিকজ 197 দেশ হচ্ছে আপনার জাতিসংঘের অন্তর্ভুক্ত, সেটা হলে আমার লিগ্যাল পৃথিবী ভ্রমণ শেষ আর কি, জাতিসংঘের অন্তর্ভুক্ত। কিন্তু তারপরও যে টেরিটরি যে কান্ট্রিগুলো আছে, যেগুলো এখনো জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়নি, যেগুলো এখনো স্বাধীনতার জন্য হয়তো ফাইট করছে, এমন কিছু কান্ট্রিতে আমি গিয়েছিও, কিন্তু আরো কিছু বাকি আছে। সেগুলো মিলিয়ে আমি 214টা দেশ, অর্থাৎ পুরো পৃথিবীর যে টেরিটরি এবং এরিয়া আছে, each continent cover each continent. I want to do that also. It's really very inspiring. Now, coming back to this whole essence of this entire experience, this genesis, I'm sure I'm learned that আপনি একটু book লিখছেন মনে হচ্ছে। জি, একটা বই লিখছি। Okay. So তারপর আমি peace message carry করা। Exactly. So this peace message carry করা, this you are one of the inspiring TED Talk speaker as well. Is a new generation, because this whole agenda of equality and gender justice and justice is a continuous struggle. এখনো ওটা হয়নি। বাংলাদেশের জন্য what message that you have for the young people, especially who look up to you? And who have not, maybe they may not go for 160, but they may be having their another dreams. Exactly. So what actually you want to say for them? সব মানুষের একটা স্বপ্ন থাকে যে সে কিছু একটা করবে। আমার মনে হয় ঘুমিয়ে এবং ঘুমানোর বাইরে সবাই স্বপ্ন দেখে। তো আমি একটা কথাই বলবো যে স্বপ্ন মানুষকে সমৃদ্ধ করে, এবং সেই স্বপ্নের জন্য চেষ্টা করলে সেটা কিন্তু সফল হবেই। এটা আমাদের জীবনের ব্রত আমরা যদি ঠিক করি, জীবনের লক্ষ্য ঠিক করলে, কিন্তু সেই লক্ষ্য পথে চেষ্টা করলে, হাঁটলে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে। তো আমি সবাইকে বলতে চাই যে প্রথমে নিজেকে সমৃদ্ধ করা, আর নিজে যখন সমৃদ্ধ হবে তখন কিন্তু পরিবার হবে, সমাজ হবে, দেশ হবে। এবং নিজেকে সমৃদ্ধ করার অর্থ হচ্ছে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে, সবাইকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং সবাইকে পরিশ্রম করতে হবে, এবং পৃথিবীর জন্য ভালো কিছু করতে হবে। অর্থাৎ আমার পরিবেশ এবং পৃথিবীকে ঠিক রাখতে হবে। পরিবেশে যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা, তারপর হচ্ছে কি মানুষের কাজে সহযোগিতা করা, একজন হেল্প ইচ আদার, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং নারী পুরুষ যেমনই হোক না কেন, যে সে নারী হোক, পুরুষ হোক, কিংবা ছোট হোক, বয়োবৃদ্ধ হোক, যেই হোক না কেন, সবাইকে খুব ভালো দৃষ্টিতে দেখা এবং সবার সাথে ভালো বিহেভ করা, তেমনি ভাবে পৃথিবীর সাথে, পরিবেশের সাথে ভালো বিহেভ করা, পৃথিবীকে পরিষ্কার রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শুধু শিক্ষিত হলেই চলবে না, আমাদেরকে শিক্ষার পাশাপাশি আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে সবার মাঝে, এবং এভাবে হলেই কিন্তু আমরা পৃথিবীকে ভালো রাখতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো। Thank you. It is so inspiring. Last question before we go for the conclusion is, এত countries আপনি সব জায়গায় হয়ে গেছে, আপনার ভ্রমণ হয়ে গেছে, what about Bangladesh? বাংলাদেশে আমি 46 ডিস্ট্রিক্ট আমি ট্রাভেল করেছি। 46। সো আমার বাংলাদেশ ট্রাভেল কিন্তু খুব ছোট্ট বয়স থেকে আমার হয়েছে। ইটস এ ভেরি গুড কোশ্চেন। আমি যখন আমার
8 তখন আমি প্রথম সীতাকুণ্ড পাহাড়ে আমি ক্লাইম্ব করেছি আমার বোনের হাত ধরে। আমার মেজো আপন, ওনার নাম হচ্ছে লুৎফুন্নাহার পাখি। তো পাখি আপার হাত ধরে আমি প্রথম পাহাড়ে উঠেছি এবং তখন আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর বিভিন্ন দেশের মাউন্ট ক্লাইম্ব আমি করবো সীতাকুণ্ড পাহাড়ে। তারপরে আমি যখন বড় হয়েছি তখন যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি তখনই কিন্তু ম্যাট্রিক পরীক্ষার পরে যে ছুটিটা থাকে সেই সময় আমি খাগড়াছড়ি গিয়েছি। আমি হিল ট্র্যাক্সের যে জায়গাগুলো আছে সেগুলো আমি ট্রাভেল করেছি। চিটংয়ে অনেক জায়গায় আমি ট্রাভেল করেছি, চিটগং। তারপরে আমি পাহাড়পুর থেকে শুরু করে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আমি ট্রাভেল করেছি। তবে আমার সবচেয়ে স্মরণীয় এবং খুব ইন্টারেস্টিং জার্নি ছিল বান্দরবানের রেমাক্রি থেকে থানচি পর্যন্ত পায়ে হেঁটে 10 ঘন্টা পায়ে হেঁটেছি। এবং পায়ে হেঁটে হেঁটে একদম মিয়ানমার বর্ডার পর্যন্ত যে রিমোট যে জঙ্গল আছে যেখানে আদিবাসীদের সাথে যে থাকা, সেখানে আমি তাদের সাথে থেকেছি 2 রাত এবং তাদের সেই খাবারের যে ফ্লেভারটা খুব মজার এবং সেটা খেয়েছি এবং যেতে যেতে পা ছিঁড়ে গিয়েছে, পায়ের মধ্যে ফোড়ার মতো হয়ে গেছে, রক্ত বের হয়েছে, কোথাও পাহাড় ঝিরি এগুলো পার হয়ে গেছে এবং আদিবাসীদের সাথে মাচার মধ্যে যে থাকা, তাদের যে ট্রেডিশনাল যে খাবার খাওয়া এবং চারিদিকে প্রকৃতির মধ্যে থাকা, সেটা আমি ফিল করেছি। এবং সেখানেও আমি বাংলাদেশেও দেখেছি যে খুব অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে যে অনেক সময় ছোট ছোট বাচ্চারাও, আদিবাসী বাচ্চা যারা আছে তারাও কিন্তু কষ্ট করে কাঠ পাহাড় থেকে কুড়িয়ে নিয়ে আসছে। হয়তো অনেকে স্কুলে যাচ্ছে, হয়তো অনেকে যাচ্ছে না, এই স্ট্রাগল কন্ডিশনের মধ্যে তারাও কিন্তু লাইফ লিড করছে আর কি। তো সেটাও আমি আমার লার্নিং হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া। বাংলাদেশ তো আসলে কিন্তু অপূর্ব সুন্দর, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। বাংলাদেশে অনেক জায়গায় আমি অ্যাডভেঞ্চার করেছি। সো আমার বাকি যে ডিস্ট্রিক্ট গুলো বাকি আছে সেটা আমার ইচ্ছা আছে যে সেটা শেষ করবো। আচ্ছা, very inspiring, Appa. I think I'm sure this conversation has already triggered a lot of interest personally for me to read about your book. So I'm waiting for that. I hope you continue, get all the strength to gather that project and continue and writing that book. I'm sure hundreds of readers must be waiting for that. That's a wish that we have for you. We also wish that soon you complete all the other 36 you said? 36, yeah. Those countries also you complete. And more than that, I think you are one of those examples of breaking the barriers. Thank you. That is where I think Oxfam salutes you. And we would like this example to be taken to the communities, to these partners, to stakeholders that we work with, and to the next generation, that form inspirations that these people don't fall from the sky. You have struggled for it. Yeah, and a lot of struggle. Exactly, and rightfully earned what you have earned today in terms of your learning, experiences, respect, and everything. And most importantly, the self-satisfaction that you have. Thank you for sharing all of that with us, and wish you all the best. And thank you so much for your time today. Thank you, Dada. Thank you. And thanks, Oxfam, to invite me here. So, this was a very interesting conversation with Najmun Appa today. I'm sure you must have liked it already. And this kind of conversations is going to help us to have more opportunities to understand what are the new source of inspirations. As I always say, read books, but if you can't, then listen to this podcast. They're as good as books. If you like this idea, then please subscribe us, like this particular button, and share it with your friends and inspire them too. So thank you so much for being with us and being with Oxfam.